সাধারণত এই অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাই, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে ঠিক স্বাগত জানাতে পারছি না। চারপাশের যা পরিবেশ, চারপাশে যা পরিমণ্ডল, তাতে বারবার করে মনে হচ্ছে আমরা ঠিকঠাক মানুষ থাকতে পারছি তো। কিছুদিন ধরে দেশপ্রেম নিয়ে একটা ঢক্কা নীলাদ চলল। দেশপ্রেম মানে কি? দেশপ্রেম মানে পড়শি দেশের সর্বনাশ চাইতে হবে। পড়শি দেশে যারা যারা রয়েছে তারা সকলেই আমাদের শত্রু, উচ্চস্বরে এটা বলতে হবে। যদি না বলি তাহলে আমি দেশের জন্য বিপজ্জনক, আমি দেশের ক্ষতি চাইছি, এইভাবে বোঝানোর চেষ্টা করা হলো। আর এখন উল্লাস প্রকাশ করতে হবে। উল্লাস প্রকাশ করতে হবে আমাদের দেশেরই একটা অংশের মানুষকে আমরা নিকেশ করে দিতে পারছি। তাদের নাম দেওয়া হয়েছে মাওবাদী, যারা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়ে থাকে, যারা মনে করে আমাদের ব্যবস্থাপনায় অনেক গলদ আছে, যারা মনে করে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে আমাদের রাষ্ট্রনেতারা আমাদের রাষ্ট্রের সমস্ত মানুষের জন্য সমান ব্যবস্থা করতে পারেনি। নেতারা দুর্নীতিগ্রস্ত, নেতারা সুবিধা ভোগী, নেতারা নিজেদের স্বার্থের জন্য কাজ করে। অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে, অধিকাংশ মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, অধিকাংশ মানুষের বেঁচে থাকার বা জীবনযাপনের সামান্য নিশ্চয়তাটুকু নেই। এই দাবিটা নিয়ে তারা মনে করেন আমাদের ব্যবস্থাপনা বদলাতে হবে, এবং সেই বদলানোর জন্য তারা সশস্ত্র লড়াইয়ের কথাই বলেন। অবশ্যই আমরা এই সশস্ত্র লড়াইয়ের পক্ষে নই। আমরা মনে করি এই পদ্ধতিটা ঠিক নয়। আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের যে আইন কানুন, সেই পথেই মানুষকে সচেতন করে মানুষের মধ্যে বোধ তৈরি করে একটা পরিবর্তন আনা উচিত। কিন্তু প্রশ্নগুলো কি একেবারে ভুল? আমাদের দেশের নেতারা দুর্নীতিগ্রস্ত নন। আমাদের দেশের নেতারা এই ৭৭ বছর পেরিয়ে যাওয়া স্বাধীনতার পরেও সবার জন্য দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পেরেছে। আমরা তো দেখেছি করোনার প্রকোপের সময় পরিযায়ী শ্রমিক কিভাবে পায়ে হেঁটে বাড়ি ফেরবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। কি পেয়েছিল তারা পেয়েছিল চলন্ত মালগাড়ি তাদের পিষে দিয়েছিল। আমরা দেখেছিলাম সরকারের পাশে থাকার নিদান দেওয়া উচ্চবিত্ত সম্প্রদায় কিভাবে করোনার সময় বাজার থেকে নিজেদের পয়সার জোরে কয়েক দিনের জিনিস কুক্ষিগত করে নিয়েছে, বাজার থেকে সব মাল নিজেদের ঘরে তুলে নিয়েছে। আর এক শ্রেণীর মানুষ যাদের চাকরির কোনো নিশ্চয়তা ছিল না, যাদের হাতে অনেক পয়সা জমানো ছিল না, তারা কিভাবে দিন গুজরান করেছে, তাদের কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে। আমাদের দেশের অধিকাংশ সম্পদ যে মুষ্টিমেয় কিছু শ্রেণীর হাতে জমা হচ্ছে, সেটা তথ্য এবং পরিসংখ্যানই তো বলে দেবে। এর বাইরে কিছু বলতে হয়। যারা যুক্তি মানবেন, যারা তথ্য যুক্তিতে ভরসা করবেন, তারা জানবেন আমাদের দেশে ভয়ঙ্কর ভয়াবহ একটা বৈষম্য আছে। মুষ্টিমেয় শ্রেণী অফুরন্ত সম্পত্তির মালিক হয়ে উঠছে, আর একটা শ্রেণী না পেয়ে একটু একটু করে অনিশ্চয়তার তলানিতে চলে যাচ্ছে। ঠিক এই বৈষম্যের কথা বারবার করে বলেন কারা? বলেন ওই মাওবাদী বলে যারা চিহ্নিত হন তারা বলেন এই দেশে চূড়ান্ত অসাম্য আছে, এদেশের নেতারা অসাম্যকে প্রশ্রয় দেয়, এদেশের নেতারা পয়সাওয়ালা যারা তাদের পক্ষে থাকে, এদেশের আইন পয়সা দিয়ে কিনতে হয়, এদেশের শিক্ষা পয়সা দিয়ে কিনতে হয়, যাদের কাছে পয়সা নেই তারা শিক্ষার সুযোগ পায় না। বারবার করে তারা এই কথাগুলো বলেন। আর তথ্য পরিসংখ্যান ঘেটে দেখুন, তাদের এই অভিযোগগুলো মিথ্যে নয়। কিন্তু যেভাবে তারা বদল আনতে চায়, আমি বা আমার মতো অনেকেই তার সাথে একমত হবেন না। এইভাবে বন্দুকের নলের সামনে পরিবর্তন হয় না। কিন্তু তার জন্য আলাপ আলোচনার রাস্তাটা খোলা রাখা যায় না, তাদের সঙ্গে কথা বলা যায় না। ঠিক আমি যখন এই কথাগুলো বলছি, তখন গত কয়েকদিন ধরে একের পর এক
ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাহাড় ঘিরে ফেলে মারা হচ্ছে, মাওবাদী নিকেশ করে ফেলবার অভিযান চলছে। শোনা যাচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে দিন ঠিক করে ফেলেছেন, আগামী বছর অর্থাৎ 2026-এর 31 তারিখ মার্চের, তার মধ্যে নাকি এদেশ থেকে মাওবাদী সবাইকে নিকেশ করে ফেলা হবে। আচ্ছা, ঠিক এখানেই আমরা প্রশ্নটা তুলতে চাই, এভাবে নিকেশ করবার নিদান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রক দিতে পারে? মানুষকে খুন করবার নিদান দেশের সংবিধানে আছে। যে যত বড়ই অপরাধ করুক না কেন তার বিচার হবে। আমাদের সংবিধানের উদারতা এটা যে আমাদের সংবিধান বারবার করে বলে, যদি কেউ কোনো অপরাধ করে, যদি দেশের আইন কানুন সে না মানে, তাকে বিচারের আওতায় আনতে হবে, তার দোষ গুণ নির্ধারণ করতে হবে, আইন ঠিক করবে কি তার শাস্তি হবে। আমরা কি দেখছি? আমরা দেখছি একের পর এক সেনা পাঠিয়ে আমাদের দেশের মানুষের একটা অংশকে নিকেশ করবার দিকে যাচ্ছে দেশের সরকার, আর তাতে সহায়তা করছে তথাকথিত মূলধারার মিডিয়া। সামাজিক মাধ্যমে কিছু কিছু অমানুষ, কিছু কিছু মানুষের রূপধারী, যারা আসলে মানুষ নয়, জন্তু বা জানোয়ার বললে জন্তু জানোয়ারকে অপমান করা হয়, তারা উল্লাস প্রকাশ করছে, আমরা দেখেছি। আমরা ঠিক এখানেই প্রশ্ন তুলব ছত্তিশগড়ে যাদের মারা হচ্ছে, গতকাল 30 জন, তার আগে আরও বেশ কিছু জন এভাবে মেরে ফেলা হচ্ছে গুলি করে। অধিকাংশই বলছে ফেক এনকাউন্টারে মারা হচ্ছে। 25,000 সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, ক্রমাগত মারা হবে। বিভিন্ন তথ্য থেকে যা উঠে আসছে, অন্তত সরকার এখনো বলতে পারেনি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে মহিলা রয়েছে, শিশু রয়েছে, তাদের হত্যা করা হচ্ছে। এইভাবে হত্যা করা, এইভাবে মেরে ফেলা আমাদের সংবিধান অনুমোদন করে? সংবিধানে এটা অনুমোদিত? আমরা বারবার এই প্রশ্নটা করব, দেশের নাগরিককে বলবো, মাওবাদীরা যেভাবে অস্ত্র নিয়ে আমাদের ব্যবস্থাপনার বদল ঘটাতে চায় সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। কিন্তু যে প্রশ্নগুলো তারা তোলে, যে প্রশ্নগুলো তারা তুলেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মাথায় যারা বসে রয়েছেন তারা সেটাগুলো নিয়ে ভাববেন না কেন? প্রশ্নগুলো তো খুব যুক্তিসঙ্গত। সত্যি তো এই দেশপ্রেমের হিড়িকের মধ্যে আমার আপনার চোখের সামনে ঠিক এই মুহূর্তে আমরা কি খবর রাখি? স্বাস্থ্য পরিষেবা না পেয়ে কত কত মানুষ মারা গেল, প্রতিদিন কত মানুষ খিদে নিয়ে ঘুমোতে যায়, আমরা খবর রাখি? আমাদের গ্রামান্তরে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠেছে। গভীর রাতে মানুষ যদি ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুই তো তাদের একমাত্র আশ্রয়। বাস্তব চিত্রটা তো সেরকমই, আমাদের সাধারণ অভিজ্ঞতা তো সেরকমই বলে। স্বপ্নরাজ্য তৈরি করতে পেরেছি আমাদের দেশটাকে, অথচ আমাদের দেশের সম্পত্তি তো অভাব ছিল না, প্রচুর সম্পত্তি আছে, ধন সম্পত্তিতে সমৃদ্ধ আমাদের দেশ। যদি আমাদের ব্যবস্থার মাথায় যারা বসে রয়েছেন তারা যদি একটু সবার মধ্যে সেটাকে সমানভাবে বিলি করবার চেষ্টা করতেন, যদি মানুষের ন্যূনতম খাওয়া পড়ার ব্যবস্থা করতেন, অনেক কিছু হতো। করেননি। আমাদের দেশের নেতা নেত্রীদের নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা প্রতিদিন ব্যয় হয়ে যায়, অথচ একটা মানুষের প্রতিদিনের রোজগার, চমকে উঠবেন, প্রতিদিনের রোজগার দুবেলা খাওয়া জোটে না। এই হচ্ছে আমাদের দেশের বাস্তব চিত্র। এগুলো নিয়ে প্রশ্ন করবে যারা, তারা দেশদ্রোহী। আর দেশপ্রেমী তারা যারা অনেক পয়সা ঘরে রেখে নিয়ম মতো কোভিডের সময় যদি লকডাউন হয় তারা সমস্ত জিনিসপত্র বাজার থেকে তুলে নেবে, নিজেদের মতো খাওয়া পড়ার ব্যবস্থা করবে, বড় বড় নার্সিংহোমে নিজেদের চিকিৎসা পরিষেবা খুঁজে নেবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের ঢোকবার বিষয়টা নিশ্চিত করবে, এবং নানা দুর্নীতি করবার পর আইনের সাহায্য নিয়ে পারও পেয়ে যায়। বারবার আমরা দেখেছি আইন আসলে পয়সা দিয়ে কিনতে হয়, গরিব মানুষের জন্য আইন তার হাত পৌঁছতে পারে না, বারবার দেখা গেছে। অন্য কেউ তো নয়, বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত তারাই এ কথা বারবার বলেছেন। বিভিন্ন বিবৃতি লক্ষ্য করুন, দেখতে পাবেন এটাই ঘটেছে বারবার, আর তাকেই উৎসাহিত করছেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 1 মাস আগে তিনি এদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন, এবং তারপর এই মুহূর্তে এক অপারেশন চালানো হচ্ছে চারিদিক দিয়ে ঘিরে ছত্তিশগড় এলাকায়
মাওবাদী নিকেশ করবার প্রক্রিয়া চলছে, একটার পর একটা মানুষকে মারা হচ্ছে। গতকাল 27 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা তিনিও রয়েছেন। এইভাবে মাওয়িস্টের নামে সাধারণ নাগরিককে হত্যা করা হচ্ছে কিনা, মহিলাদের হত্যা করা হচ্ছে কিনা, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলতে হবে। কেউ কেউ উৎসাহিত হতে পারেন, দেশপ্রেমের তথাকথিত আবেগে ভেসে গিয়ে এগুলোকে উপেক্ষা করতে পারেন, কিন্তু আমরা প্রশ্ন করব, বারবার প্রশ্ন করব, এই হত্যা করাটা, এই মেরে ফেলাটা আমাদের সংবিধান অনুমোদন করে না। আমাদের সংবিধান এভাবে ভাবতে বলেনি। আমাদের সংবিধান অনেক উদার। আমাদের সংবিধান বলেছে দেশের সন্তানকে কখনো হত্যা করা যায় না, তুমি তার বিচার করতে পারো, দেশের আইন মেনে বিচার করো, তারপরে তার দোষ গুণ মেপে তার সম্পর্কে ব্যবস্থা নাও। এভাবে সেনা পাঠিয়ে নিকেশ করে দেবার নিদান চূড়ান্ত অসাংবিধানিক। আমি শব্দটা আবারও বলছি, অসাংবিধানিক। এই অসাংবিধানিক কাজটা করছে আমাদের দেশের বর্তমান যারা রয়েছেন তারা। আমরা আবারও বলছি, যে পথে মাওবাদীরা আমাদের ব্যবস্থাপনার পরিবর্তন চাইছে তাতে অনেকেই সমর্থন করবেন না। হিংসার পথ কখনো গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু হিংসার পথ যারা নিয়েছে তাদের পাল্টা হিংসা করে, হিংসা দিয়ে হিংসার প্রতিকার হতে পারে। আমাদের সংবিধান তো সে কথা বলে না। অনেক সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং নাগরিক সমাজ থেকে প্রতিবাদ উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বামপন্থী দলগুলো ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান রেখেছেন। সিপিআইএম যেমন, সিপিআইএম লিবারেশন, তারাও জানিয়ে দিয়েছে এই গণহত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন। কর্ণাটকের নাগরিক সমাজ তারা প্রতিবাদ করে জানিয়েছে অবিলম্বে এই ধরনের গণহত্যার প্রক্রিয়া রাষ্ট্র চালাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। অপারেশন কাগার নামে যে হত্যালীলা করছে রাষ্ট্র, তার বিরুদ্ধে স্বর অল্প হলেও কিছু মানুষ তুলেছেন। আমরা ঠিক এখানেই আমাদের বক্তব্যটা বারবার করে রাখতে চাইব। রাষ্ট্র খুন করবার অধিকার কিভাবে পায়? রাষ্ট্রকে তো ব্যবস্থা নিতে হবে, আলাপ আলোচনা করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে তো সমস্যার সমাধান খুঁজতে হবে। কেন দিনের পর দিন একদল মানুষ জঙ্গলে থেকে সিস্টেম বদলের জন্য অস্ত্র হাতে তুলে নেয়? তাদের অভিযোগগুলো কি? তাদের অভিযোগগুলো সব মিথ্যে। যদি মিথ্যে হয় তাহলে এক অংশের মানুষের সমর্থন তারা পাচ্ছে কি করে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দলিত মানুষ, তাদের সমর্থন তারা পাচ্ছে কি করে? আর পরিসংখ্যান তো বলছে যেভাবে বন আইনটাকে পাল্টে দিয়েছে বর্তমান দেশের সরকার, তাতে তো যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা গ্রামগঞ্জে থাকেন, স্থানীয় ভূমির উপরে তাদের অধিকার খর্ব করতে তো চাইছেন। বৃহৎ পুঁজিপতিদের হাতে জল জঙ্গলের অধিকার ছেড়ে দেওয়ার জন্য এইটা ঘটানো হচ্ছে। এই অভিযোগ উঠছে বারবার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাপনকে তছনছ করে কিছু পুঁজিপতি শ্রেণীর হাতে দেশের জঙ্গল, দেশের ভালো ভালো জিনিসগুলো তুলে দেওয়ার জন্য সরকার তাদের সহায়তা দিচ্ছে আর মারছে গরিব মানুষকে। এমনটাই তো অভিযোগ উঠছে। একেবারে নিম্ন স্তরের আদিবাসী সম্প্রদায়ের মানুষ মার খাচ্ছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে, বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমরা ছবিগুলো দেখছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে খুন করে ফেলা হবে কেন? কেন আলাপ আলোচনার মাধ্যমে গোটা বিষয়টার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হবে না? কেন? আমরা বারবার প্রশ্ন করব, হিংসার পাল্টা হিংসা কেন? ভারত রাষ্ট্র হিংসার পাল্টা হিংসাকে বরদাস্ত করে না। অন্তত নিজেদের দেশের অধিবাসী, নিজেদের দেশের মানুষ, নিজেদের দেশের নাগরিক, তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে? দিনের পর দিন একের পর এক মানুষ মারতে হবে। গত বছর থেকে এখন পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে 350 জন মানুষ মারা গেছে। এরা অধিকাংশ ক্ষেত্রেই একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ। শুধু মাওবাদী একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো ভরসা করতে পারছি না সরকারকে। আমরা তো জানি না সত্যি কাদের মারা হচ্ছে। বলা হচ্ছে শিশুদের পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে না, মহিলাদের নির্বিচারে গুলি করে মারা হচ্ছে। আমরা এটা নিয়ে প্রশ্ন তুলব।
কারণ আমাদের প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারা খুব সৎ, তারা খুব আদর্শবান, এটা মনে করার কোনো কারণ নেই। পরিসংখ্যান তথ্য দিয়ে দিয়ে দেখানো যায় যে অধিকাংশই প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন, যারা মন্ত্রী হন, যারা আমাদের দেশের চালকের আসনে বসে রয়েছেন, তারা অধিকাংশই তাদের জীবনযাপনে নানা দুর্নীতি করেছেন, দুর্নীতির সাথে জড়িত তারা। সুতরাং বিচার বিভাগের আওতায় সবাইকেই আসতে হবে। আমি বিনা বিচারে কোনো মানুষকে মেরে দেব, তাদের বিরুদ্ধে উগ্রপন্থী বা তারা সশস্ত্র সংগ্রাম করে বলে এটা কোনো কাজের কথা হতে পারে না। আমাদের সংবিধান এটাকে অনুমোদন করে না। আমরা বারবার এই প্রশ্নটা তুলব। দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালোবাসা। আমার দেশের মানুষ, আমার দেশের পরিবেশটা সুন্দর হোক, আমার দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আসুক, তারা সবাই খেয়ে পড়ে থাকুক, তারা উন্নতি করুক, এটাকে দেশপ্রেম বলে। দেশপ্রেম মানে হিংসার পাল্টা হিংসা নয়। দেশপ্রেম মানে পড়শি দেশের সর্বনাশ কামনা করা নয়। নিজেদের দেশের ভালো চাওয়া, নিজেদের দেশের একেবারে প্রান্তিক মানুষগুলোর উন্নতি সাধন করবার চিন্তা করা, সেটাকে দেশপ্রেম বলে। যারা দেশপ্রেম মানে এই কুৎসিত উৎকট চিৎকারকে প্রকাশ করছেন, তাদের বলবো ভালো করে চারপাশটা একটু তাকিয়ে দেখুন। আপনাদেরই চারপাশে আছে কত মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের চিকিৎসা পরিষেবা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। তাদের জন্য প্রয়াস করুন, তারা যাতে এগিয়ে আসতে পারে সেই চেষ্টাটা করুন, দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন। এই বোধ বুদ্ধিহীন অশিক্ষার দেশপ্রেমের চাষ এবার বন্ধ হোক। আমরা বারবার এই প্রশ্নটা তুলছি। আমরা তথাকথিত মূল ধারায় ভাবতে রাজি নই। আমরা যুক্তি তর্ক দিয়ে গোটা বিষয়টা বুঝতে চাইছি। যেভাবে একের পর এক সেনা অভিযানের নামে আমাদের দেশের এক অংশের নাগরিককে হত্যা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আমাদের অবস্থান রাখছি। আমরা বলছি আলাপ আলোচনা শুরু হোক। যদি রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য কোনো সশস্ত্র আন্দোলন হয়, অবশ্যই সেটা বিচারের আওতায় আসুক। বিচারের মধ্য দিয়ে তাদের দোষ প্রমাণ করা হোক, তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান পরিষ্কার বলছে, রাষ্ট্রবিরোধী কথাও যদি কেউ বলে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণাও করে, আমাদের সংবিধানের রীতি অনুযায়ী তাকে হত্যা করবার অধিকার তোমার নেই। বিচারের আওতায় তাকে আনতে হবে। এটাই আমাদের সংবিধানের উদারতা, আমাদের সংবিধানের ঔদার্য। আমাদের সংবিধানের ঔদার্যকে নষ্ট করছে এক শ্রেণীর রাজনৈতিক চিন্তাবিদ তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে, এবং তাদের সাথে বড় পুঁজিপতিদের একটা যোগসাজশ তৈরি হয়েছে। তারা জল জঙ্গলকে তাদের হাতে তুলে দেবেন, গরিব মানুষের কথা তারা ভাবছেন না। বারবার এই অভিযোগটা উঠছে। শুধু আমি নয়, একেবারে গান্ধীবাদী বলে পরিচিত হিমাংশু কুমার, তাকে অনেকেই চেনেন, অন্তত ভাবনা চিন্তা করেন যারা, অন্যরকম খবরাখবর যারা রাখেন তারা জানেন হিমাংশু কুমার একটা আশ্রম চালান, গরিব আদিবাসী মানুষের মধ্যে তিনি কাজ করেন। তিনি কলকাতায় এসে বারবার এই কথাগুলো বলে গেছেন যে আমাদের দেশের বর্তমান শাসক দল গরিব মানুষকে জল জঙ্গল থেকে উচ্ছেদ করবার জন্য নানা রকম প্রয়াস চলছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেই প্রয়াসের অঙ্গ কিনা এই ধরনের তথাকথিত অপারেশন। মাওবাদীর নিকেশ করবার নামে তারা আসলে গরিব মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতিবাদকে চিরদিনের মতো স্তব্ধ করে দিতে চাইছে কিনা আমাদের অবশ্যই ভাবতে হবে। আমরা বারবার এই প্রশ্নগুলো তুলব। আমাদের দেশের সংবিধানের রীতি বাইরে গিয়ে কেউ যদি খুনি হয়ে উঠতে চায়, আমরা প্রশ্ন করবই। আমরা বারবার মনে করিয়ে দেবো আমাদের সংবিধান যা বলেছে তার বাইরে বেরোনো যাবে না। যারা সংবিধানের বাইরে গিয়ে কাজ করবেন, যারা সংবিধানের রীতিকে মানবেন না, আমরা তাদের কি করে আমাদের দেশের পক্ষে খুব ভালো বলে মেনে নেব? আমরা কেন মনে করব না যে আমাদের দেশের পক্ষে এরাই সবচেয়ে বিপজ্জনক? এরা আমাদের দেশের ঔদার্যকে নষ্ট করছে, আমাদের দেশের যে আদর্শ সেটাকে নষ্ট করছে। মাওবাদী বললেই কেউ মাওবাদী হয়ে যায়? প্রমাণ করতে হবে তো, জানাতে হবে তো। বারবার এই প্রশ্নগুলো তোলা খুব দরকার। আমি জানি এই প্রশ্নগুলো তুললে কেউ কেউ আবারও ওই তথাকথিত বোধ বুদ্ধিহীন যারা যারা যুক্তি দিয়ে কিছু বোঝেন না, যারা রাজনৈতিক স্বার্থে চিৎকার চেঁচামেচি করেন, তারা নিজেদের দেশপ্রেম প্রমাণ করবার জন্য কতগুলো বোকা বোকা কথা বলতেই পারেন, কিন্তু কিচ্ছু যায় আসে না। আমরা আবারও বলছি, আমরা যুক্তির নিরিখেই দেশপ্রেমকে চিনতে চাইব, বুঝতে চাইব। আমাদের দেশটা বিশাল বড় একটা দেশ, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখনও তথ্য পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি মানুষের জীবনে ন্যূনতম চাহিদাটুকু মেটেনি। কেন মেটেনি? আমাদের প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন, আমাদের দেশের মাথায় যারা বসেছিলেন, এই জবাব তাদের দিতে হবে। কেন স্বাধীনতার এতগুলো বছর পরেও, এত অপার সম্পদে সমৃদ্ধ হওয়া দেশ হওয়া সত্ত্বেও
সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার ন্যূনতম চাহিদাটুকু পৌঁছে দেওয়া গেল না? এই প্রশ্নটা বারবার আমরা করব। এই প্রশ্নটা যারা করবেন তাদের যদি দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয় তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। বুঝতে হবে যারা এই দেগে দেওয়ার কাজটা করছে তাদের একটা স্বার্থ আছে। উপরতলার মানুষের সঙ্গে তারা রয়েছেন, তারা দেশপ্রেমী নয়, তারা বিশেষ স্বার্থবাহী। উপরতলার মুষ্টিমেয় মানুষের স্বার্থকে রক্ষা করতে চাইছেন তারা। আমরা এদেশের নিপীড়িত একেবারে নিচুতরের মানুষের পক্ষ নিয়ে কথা বলতে চাই, মূল নিবাসী মানুষের অধিকারের সপক্ষে কথা বলতে চাই। এবং তাই বারবার করে বলছি, রাষ্ট্র যেভাবে বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই মূল নিবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে, তা নিয়ে আমাদের প্রশ্ন থাকবেই। বারবার এই প্রশ্নটা আমরা করব। আসুন, রাষ্ট্রের খুন করবার অধিকার আছে কিনা একটু বুঝে নেবার চেষ্টা করি। আলোচনার জন্য আজ যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি, আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের কর্মী এবং গণগায়ক অসীম গিরি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি দেবশ্রীবাবুর কাছে প্রথম আসবো। দেবশ্রীবাবু, আপনার কাছে আমি জানতে চাই, যেভাবে একটা আখ্যান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এরা মাওবাদী, এদের নিকেশ করে দিলে সব থেকে ভালো হবে, হিংসার পরিমণ্ডল থেকে আমরা রক্ষা পাবো। আমি যেটা বললাম যে মাওবাদীদের যে পদ্ধতি সেট সম্পর্কে আমি যদি একমত নাও হই, মাওবাদীর যে প্রশ্নগুলো তোলে যে আমাদের দেশের ভীষণ রকম বৈষম্য রয়েছে, নেতারা এই বৈষম্য দূর করতে পারেনি, একটা অংশকে তারা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে যাদের হাতে অনেক বেশি পুঁজি রয়েছে। দেশের সম্পত্তি যদি সমান বিলির ব্যবস্থা করা হতো তাহলে দেশের মানটা অনেক উন্নত হতো। যে প্রশ্নগুলো তারা সামনে এনে লড়াই করে, যে প্রশ্নগুলো তারা তোলে, সেই প্রশ্নগুলোকে কি অস্বীকার করা যায়? আর তার সঙ্গে যে আপনি জানতে চাইবো আমি সেটা হচ্ছে, এইভাবে নিকেশ করা আমাদের সংবিধানের রীতির সাথে মেলে? অনুপম বাবু, প্রথম যে কথাটা বললেন যে অর্থনৈতিক বৈষম্য, দেখুন এই অর্থনৈতিক বৈষম্যটা এটা আমি আপনি বলছি না, এই যে অক্সফাম ইন্ডিয়া রিপোর্ট, অক্সফাম ইন্ডিয়ার যে 2022 এবং 2023 সেই রিপোর্টের ক্যাপশনটা কি ছিল জানেন? টাইটেলটা কি ছিল? 2022-এ ছিল ইনইকুয়ালিটি কিলস, আর 2023-এ ছিল সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট। অর্থাৎ আমাদের দেশের মাত্র 5% ইন্ডিয়ান, তারা আমাদের 60%-এর বেশি ন্যাচারাল রিসোর্সকে ওন করছে। উল্টো দিকে যে নিচের দিকে যে 50% যে ইন্ডিয়ান আছে তারা টোটাল ন্যাশনাল রিসোর্সের মাত্র 3% তারা ওন করছে। এবং ওনারা দেখিয়েছেন রিপোর্টে 2018 থেকে 2022-এর মধ্যে 160 মিলিয়ন হাংরি ইন্ডিয়ান নতুন করে তৈরি হয়েছে। এখন একটা ক্যামাফ্লোজ করে আমাদের রাষ্ট্র থেকে বলা হচ্ছে, মানে যারা সরকার চালাচ্ছে, যারা বলছে আমরা 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখুন খুব চমৎকার একটা সহজ একটা পাটিগণিতের অঙ্ক, 2 গুণ 3 ইকুয়ালস টু 6। এই যে 6-এর মানটা, এটা কখন বাড়তে পারে? যখন 2 বাড়লেও বাড়তে পারে, 3 বাড়লেও বাড়তে পারে। অর্থাৎ পার ক্যাপিটা জিডিপি ইনটু পপুলেশন। এই পপুলেশনটা বাড়ার জন্য যে আমাদের এত ইকোনমিক এত মানে এই যে ভ্যালুটা এসছে, সেইটাকে তারা বলছে না, কিন্তু তারা বলছে আমরা 5th লার্জেস্ট। আমাদের দেশের বর্তমানে 2024-এর ডেটায় যে আমাদের পার ক্যাপিটা জিডিপি 2730, আর যারা 1 নম্বর লুক্সেমবার্গ তাদের হলো 1,31,380, 1,31,380, আর আমরা 2730। তবুও কিন্তু ফলাও করে প্রচার করা হচ্ছে আমরা 5th লার্জেস্ট। এবার ধরুন যদি আমাদের এই এত ঢক্কা নিয়ে এই আমি টোটাল জিডিপি কথা থেকে বুঝি, তার থেকে ওই যে যারা 5% ইন্ডিয়ান, যারা 2021 থেকে 2020 থেকে 22-এর মধ্যে আমাদের যে ধনকুবের সংখ্যা, অর্থাৎ যারা 100 কোটির বেশি প্রপার্টি আছে, তাদের সংখ্যা 102 থেকে 166 হয়ে গেছে। অর্থাৎ এই 166 জন বা 200 জনের আপনি বাদ দিন, বাকি রেস্ট অফ ইন্ডিয়ার ডেটাটা দেখুন, রেস্ট অফ ইন্ডিয়ার জিডিপিটা দেখুন, এই যে বিশাল অসাম্য। দেখুন এটা তো নয় যে মাওবাদীরা যেখানে আছে সেখানেই শুধু ভারতবর্ষে অশান্তি হচ্ছে আর বাকি ভারতবর্ষে কোথাও অশান্তি হচ্ছে না, এ কথাটা তো মোটেও নয়। মাওবাদীদের যে পদ্ধতি সেটা নিশ্চয়ই সমালোচনাযোগ্য। যে ব্যক্তি হত্যা করে কখনো ব্যক্তি হত্যাকে শুধুমাত্র ব্যক্তি হত্যা করে কখনো দেশ জুড়ে বিপ্লব করা যায় না, কারণ এই বিপ্লবের পিছনে অনেকগুলো মন্ত্র থাকে, মানুষকে নিয়ে করতে হবে। জঙ্গল থেকে এসে একটা বন্দুক চালিয়ে আবার জঙ্গলে ঢুকে যাওয়া, এই পদ্ধতিটা নিয়ে নিশ্চয়ই 100 বার বলা হতো। একদম। প্রশ্নটা হচ্ছে
যে একটা একটা কথা হচ্ছে এই যে বৈষম্য, এই বৈষম্যটা রাষ্ট্র স্বীকার করতে চাইছে না। রাষ্ট্র কি করছে, ওই 200 জন মতো ধনকুবেরদের সম্পত্তি মিশিয়ে দিয়ে তাতে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে দেখাচ্ছে আমরা তো এই তো এত ভালো আছি। কিন্তু ওই 200 জন যারা আর কি আমাদের দেশে 60% ন্যাচারাল রিসোর্সকে যারা গিলে বসে আছে, তাদের যদি বাদ দেওয়া যায়, বাকি 150 কোটির দেশে বাকি পপুলেশনের যে অবস্থা সেটা যে মর্মান্তিক, সেইটা কিন্তু রাষ্ট্র স্বীকার করছে না। কারণ স্বীকার করলে তাদের গতি থাকবে না। দুই, আমাদের দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, যে সরকারকে নির্বাচিত করার ক্ষেত্রে আমার আপনার সকলের ভূমিকা আছে, এবং আমরা তাদের ভোট দিয়ে মানুষের জনগণ, আমাদের দেশের জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করছে এই মর্মে তারা রুল অফ ল তৈরি করবে, সর্বোচ্চ সংবিধান মেনে রুল অফ ল তৈরি হবে। তারা কোথাও হত্যার বদলে হত্যা, অর্থাৎ এনকাউন্টার যদি দেখুন, এনকাউন্টারটা বড় রাষ্ট্রের কাছে একটা বড় মজার জিনিস। কি বলুন তো, রাষ্ট্র বলবে আমি খারাপ লোককে গুলি করে মারছি, অর্থাৎ কোনো ভালো লোক, আপনি যখন রাষ্ট্রের চোখে চোখ লেগে কথা বলছেন, আপনাকেও কিন্তু যখন তখন খারাপ লোক বলে দেখে দেবে, এনকাউন্টার করে আপনাকে গুলি করে নিকেশ করে দিতে পারে। ফলে এই শোনো সভ্য দেশে এনকাউন্টারটা কিন্তু কখনো কোনো অবস্থাতেই এটা সমর্থনযোগ্য নয়। রাষ্ট্র সদর্পে ঘোষণা করে এবং সেটাকে উদযাপন করে বলছে যে আমি এত হত্যা করেছি। রাষ্ট্রের এই রাষ্ট্র, এই সরকার গঠনের জন্য কি আমরা ভোট দিয়েছিলাম? তারা যদি, আমরা যারা ভোট দিয়েছি, যারা এই ভারতবর্ষের কম বেশি 150 কোটি মানুষ, তাদের যদি প্রশ্ন করে, তাদের দিকে তাকিয়ে বলে, তারা যদি বলে ভাই তোমাকে কি এই জন্য আমরা ভোট দিয়েছি, তুমি সংবিধান মোতাবেক রুল অফ ল তৈরি করবে। যদি কোথাও যেখানে যা যা হয়েছে ঘটনা, সেটা যদি হিংসার পথ হয়, সেই হিংসাকে কাউন্টার করার জন্য, হিংসাকে রিটালিয়েট করার জন্য আরেকটা হিংসা দিয়ে কিন্তু কখনো হয়নি। কারণ দেখুন, আপনি দেখেছেন যে নকশালবাদ তো আজকের ঘটনা নয়, ভারতবর্ষে এত বছর ধরে চলে আসছে। নির্মূল করার কথা রাষ্ট্র বারবার ঘোষণা করেছে, কিন্তু আবার কোথা থেকে গজিয়ে এসছে। যতদিন অশিক্ষা, অসাম্য, বেকারত্ব, মানুষের অধিকার যতদিন এস্টাবলিশ না হবে প্রান্তিক মানুষ কিন্তু তার বিরুদ্ধে রিটালিয়েট করবে। এটাকে রাষ্ট্র যদি এইভাবে দেখে, যে রিভেঞ্জফুল অ্যাটিটিউড নিয়ে দেখে, যদি যেমন ধরুন বিভিন্ন কিছু কিছু দেশের আইন এরকম আছে না, আপনি চুরি করেছেন, আমি দেশগুলোর নাম বলছি না, আপনারা নিশ্চয়ই জানেন, যেটা আমাদের তো কারেকশনাল, আমাদের যে পানিশমেন্ট যাকে বলে ডেটারেন্স, অর্থাৎ সংশোধনাগার, এই জন্য সংশোধনাগার বলা হয়। এক্স্যাক্টলি, কিছু কিছু দেশে এরকম আছে, আপনি চুরি করেছেন, আপনার হাত কেটে দিলাম। এই যে রিভেঞ্জফুল একটা, আমরা কি সেই রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমরা কি নির্বাচিত সরকারকে সেই রিভেঞ্জ নেওয়ার জন্য করেছি, নাকি এই ব্যবস্থাটার মূলে গিয়ে দেখুন, মাওবাদী সমস্যার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আদিবাসী সমস্যা, এবং আদিবাসীদের অধিকার, আদিবাসীদের অস্তিত্ব, এইগুলো ভারতবর্ষব্যাপী ভীষণভাবে বিপন্ন, আজও বিপন্ন। এবং ওই যে ক্রনিক ক্যাপিটালিজম যাকে বলে, অর্থাৎ রাষ্ট্র এবং পুঁজিপতিদের যে সম্পর্ক, সেখানে জঙ্গল বিক্রি করে দেওয়া, মিনারেলগুলোকে তুলে নেওয়া, এবং জঙ্গল শুকা হয়ে যাওয়া, যে আদিবাসীদের সাথে যে জল, জঙ্গল, জমিন, যেসব এই প্রশ্নগুলো কিন্তু কখনো একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ফান্ডামেন্টাল কোনো ডিসিশন রাষ্ট্র করছে না। এই অবস্থাটায় দেখুন, মাওবাদীরা তো এমনি এমনি ওখানে ডেভেলপ করছে না, মাওবাদীরা ডেভেলপ করছে বঞ্চনার জন্য। যদি বঞ্চনা না থাকতো তাহলে মাওবাদীদের এই অস্তিত্বই থাকতো না। ফলে মাওবাদী যদি নিকেশ করে যদি বঞ্চনাটাকে রেখে দেওয়া যায়, তাহলে আজকে যে নিকেশ হচ্ছে, হয়তো 2 দিন পরে কি 3 দিন পরে কি 4 দিন পরে আবার কিন্তু অঙ্কুরিত হবে, আবার কিন্তু বিক্ষোভ অঙ্কুরিত হবে, আবার কিন্তু রাষ্ট্রের চোখে চোখ রেখে কেউ কথা বলবে। ফলে এই নিকেশ করাটা কোনো সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কোনো পার্ট হতে পারে না। এনকাউন্টারকে আইন আমাদের সমর্থন করে না, আমাদের সংবিধান সমর্থন করে না, আমাদের মানবতা সমর্থন করে না। আমরা বলবো, যেখানে যার কোনো কিছু ত্রুটি আছে তাকে বিচার ব্যবস্থার মধ্যে আনো, বিচার ব্যবস্থার মধ্যে এনে বিচার করো, আর যে কারণে সেটা উঠছে সেই প্রশ্নটার মূল সমস্যায় যাও, সেইটাকে সমাধান করো। রাষ্ট্র কিন্তু সেই পথে হাঁটছে না, কারণ রাষ্ট্র মনে করে এই যে কিছু কিছু লোক ওখানে গোল বাঁধাচ্ছে, তারা যে সব ঠিক করছে তা নয়, আমরাও সমর্থন করছি না, কিন্তু তারা যে গোল পাকাচ্ছে, অর্থাৎ রাষ্ট্র এই যে ক্রনিক ক্যাপিটালিজমটাকে গ্রো করার জন্য এইসব লোকগুলো যে গোল পাকাচ্ছে, এইগুলোকে নিকাশ করলেই সব আমরা হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু তা তো নয়। এই যে বঞ্চনার ইতিহাস, এই যে বেকারত্বের ইতিহাস, এই যে অর্থনৈতিক বৈষম্যের ইতিহাস, এইটাকেই নিরসন করার জন্যই তো আমাদের সরকার গঠন। তাহলে স্বাধীনতা ৭৭ বছর পরেও যদি অক্সফাম রিপোর্টে এরকম বৈষম্যের হিসাব আসে, যেখানে বলছে, তারা ক্যাপশন দিচ্ছে ইনইকুয়ালিটি কিলস, বা আমাদের ভারতবর্ষটা নাকি সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, ধনীদের একটা জায়গা। তাহলে এই যদি ভারতবর্ষের চিত্র হয়, তাহলে মানুষ
মানুষ কেন সরকারের চোখে চোখ রেখে কথা বলবে না? সেখানে কোথাও কোথাও হিংসাত্মক ভাবে তারা রিয়াক্ট করছে, যেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু তাদের কম্পেশনাল গ্রাউন্ডে তাদের যে যে ভিত্তিটা, অর্থাৎ যে বেসিসে তারা কথা বলছে, যে প্ল্যাটফর্মটার ওপর দাঁড়িয়ে কথা বলছে, পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন আছে, পদ্ধতিটা নিয়ে নিশ্চয়ই সমালোচনার জায়গায়, কিন্তু যে মূল বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে সেইগুলোকে অ্যাড্রেস করার দিকে যাচ্ছে না কিন্তু রাষ্ট্র। সেইগুলোকে অ্যাড্রেস করার বদলে যে বলছে তাকে নিকেশ করার দিকে অত্যন্ত উৎসাহী, এবং সেটা নিকেশ করার পর সেটা উদযাপন করছে আমারই দেশে এক লোক, যে হয়তো তার পদ্ধতিগত সে হয়তো ভুল করেছে, কিন্তু তার মূল জায়গাটা যে আমাদের অর্থনৈতিক বৈষম্য, আমাদের বেকারত্ব, আমাদের রাষ্ট্রের যে মানে একটা বৈষম্যমূলক আচরণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে রাষ্ট্রের যে উদাসীনতা একদম এবং রাষ্ট্রের যে একপক্ষ হয়ে কথা বলা, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেই জায়গাটা কিন্তু কোনো মতে রাষ্ট্র অ্যাড্রেস করছে না। যার ফলে কনসিকুয়েন্সটা কি হবে? আজকে যদি গুলি, সেই একটা কলকাতার একটা নাটকে ছিল না, যে যতদিন বেকারত্ব থাকবে, যতদিন দারিদ্র থাকবে, ততদিন বেঙ্গাইজোতে তীর মারা হবে, মানে সেরকম ব্যাপার আর কি। এটা কিন্তু কখনো ভারতবর্ষের মূল সমস্যার সমাধান হতে পারে না। এইটা কিছু মানে আই ওয়াশের জন্য কিছু লোক, হয়তো কিছু বিয়ারা লোককে টাইট করার জন্য রাষ্ট্র প্রতিশোধমূলক যে ব্যবস্থা নিচ্ছে, এর কিন্তু কনসিকুয়েন্সিয়াল এফেক্ট কিন্তু আরো মারাত্মক হতে পারে, আরো বিদ্রোহ বাড়তে পারে। ফলে রাষ্ট্রকে অনেক সংবেদনশীল হয়ে এই মূল জায়গাটা, মূল অ্যাড্রেসগুলো করতে হবে, বৈষম্যগুলোকে কমাতে হবে যত দূর সম্ভব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সংবিধান প্রদত্ত অধিকার, এবং রাষ্ট্রকে কখনো সংবিধানের আওতার বাইরে গিয়ে কাজ করলে চলবে না। রাষ্ট্র যদি নিজেই মনে করে যে আমি সবার ঊর্ধ্বে, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুলটা কিন্তু রাষ্ট্র করবে, তার খেসারত কিন্তু আমার প্রাণের জন্মভূমিকেই দিতে হবে। সেইটা অত্যন্ত দুঃখের ব্যাপার, এবং সেই আশঙ্কায় আমরা কিন্তু দিন কাটাচ্ছি। ধন্যবাদ। একদম একদম। আমি ঠিক সংবিধানের প্রসঙ্গ উঠলো, আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসবাবু, ঠিক এখানেই আপনার কাছে আমার প্রশ্ন, যে সংবিধান এইভাবে মানুষকে মানে এনকাউন্টারে মারবার অনুমোদন দেয়, যেভাবে নিকেশ করাটাকে উদযাপন করা হচ্ছে, সাফল্য বলে চেনানো হচ্ছে, আমাদের সংবিধান এটা অনুমোদন করে? একেবারেই না। ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকার পর্যায়ে, বিশেষ করে 20, 21 এবং 22, এ ব্যাপারে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রচুর ভার্ডিক্ট আছে, যে সেখানে এই সমস্ত ব্যাপারে, যে এনকাউন্টার করা বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে, যে কিভাবে একটা নাগরিকের কি অধিকার আছে সে ব্যাপারে। বিশেষ করে আর্টিকেল 21 পরিষ্কার বলছে, আইন দ্বারা সুনির্দিষ্ট কার্যবিধি অনুসরণ না করে কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তিগত স্বাধীনতা হইতে বঞ্চিত করা হইবে না। এবং 22 ও 20তেও এই ব্যাপারগুলোতে বলা হয়েছে, এবং প্রচুর সুপ্রিম কোর্টের অনেক ভার্ডিক্ট আছে, বিভিন্ন হাইকোর্টের অনেক ভার্ডিক্ট আছে, আন্তর্জাতিক সনদ আছে, কিন্তু সেগুলোকে মানা হচ্ছে না, মান্যতা দেওয়া হচ্ছে না। কে বলছে যে 2026-এর মধ্যে সবাইকে নিকেশ করবে? আমাদের অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের। কিন্তু আমরা তো জানি যে এই অমিত শাহের বিরুদ্ধে সোহরাবুদ্দিন, কৌসার ভাই, তুলসী প্রজাপতি হত্যার, এনকাউন্টার করে হত্যা করার অভিযোগ ছিল, এবং তার সেই বিচার যখন গুজরাট থেকে মহারাষ্ট্রে চলে গেছিল, সেখানে মহারাষ্ট্রের বিচারপতি লোয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেটাও আমরা জানি, যাকে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নেয়ার কথা বলা হয়েছিল, তিনি অস্বীকার করায় কয়েকদিনের মধ্যেই তাকে অস্বাভাবিক মৃত্যু এই ভারতবাসী প্রত্যক্ষ করেছেন। যাই হোক, আপনার যে মূল বিষয়, রাষ্ট্রের খুন করার অধিকার আছে, রাষ্ট্র জিনিসটা কি আমাদের ভাবতে হবে। রাষ্ট্র কি কোনো ব্যক্তি? রাষ্ট্র কি কোনো রকম, সে কি কথা বলতে পারে, সে কি কাজ করতে পারে? রাষ্ট্র মানে আমরা জানি একটা ভৌগোলিক এলাকা, একটা ভূখণ্ড, এবং সেখানে সেই ভূখণ্ডের মধ্যে কিছু মানুষ, জনমানুষ সেখানে বসবাস করে, এবং সেই রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে থাকা মানুষজনদের জন্য আইন, বিধি, নিয়ম কানুন প্রণয়ন করা, এ সমস্তটাই একটা, তার জন্য সরকার আছে। সেই সরকার সেই রাষ্ট্রের মানুষদেরকে
ভূখণ্ডে থাকা মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে। এবং সেখানে সার্বিকভাবে, যেটা ভারতবর্ষের সংবিধান তো বটেই, আন্তর্জাতিক সনদও কিন্তু বলছেন যে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার দিতে হবে। ন্যায় বিচার, জাস্টিস, এই ন্যায় বিচার দিতে হবে। কিন্তু যখন সেই ন্যায় বিচার রাষ্ট্র দিতে পারে না, তখনই কিন্তু আজকের সারা দেশে একটা মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধের একটা ভাষা তারা ফুটে ওঠে। তখন রাষ্ট্রের বিরুদ্ধে যখন যায়, আসলে তো রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিছু হয় না। আবার বলছি, আসলে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, একদম সরকার যে ব্যবস্থাপনাটা তৈরি করা হয়েছে, পরিচালনা করে, তারা তো একটা দলীয় সরকার আমাদের ভারতবর্ষে। সেই এই মুহূর্তে যে দলীয় সরকারটি আছে, তাদের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, এবং সেই মতাদর্শের ভিত্তিতেই তারা সমস্ত সিস্টেমটাকে পরিচালিত করতে চায়। তারা দেশের নাগরিকদেরকে কাকে কিভাবে দেখবে এবং না দেখবে, কাকে কতটা অধিকার দেবে এবং না দেবে, সমস্তটাই তাদের সেই নীতি এবং আদর্শ বা দর্শন সেই দলের একটা রয়েছে। ফলে তার ভিত্তিতেই তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। এবং সেখানেই কিন্তু মানে যদি কোনো গোষ্ঠী, কোনো অঞ্চল, কোনো মানুষজন তারা যদি নির্যাতনের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, তখন তারা প্রতিবাদ করতে চায়। এবং হয়তো প্রথম দিকে পারে না, কিন্তু আস্তে 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 যখন দেয়ালে পিঠ থেকে যায়, তারা গর্জে ওঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে। তখন রাষ্ট্র বিভিন্ন সময় কি করে, লেভেল এঁটে দেওয়া। অর্থাৎ তুমি আমার মতো করে কথা বলছো না, আমি যেভাবে তোমাকে রাখতে চাইছি, চালাতে চাইছি, যেভাবে তোমাকে আমি নিয়ন্ত্রণ করতে চাইছি, তুমি নিয়ন্ত্রিত হতে চাইছো না, অর্থাৎ তুমি আমার বিরুদ্ধে। অর্থাৎ তোমাকে একটা জুৎসই নাম বা একটা ট্যাগ বা একটা লেভেল আমি তোমাকে এঁটে দিলাম। এবং আমার যেহেতু মিডিয়া আছে, আমার হাতে যে গদি মিডিয়া, মিডিয়া আছে, সেই মিডিয়ার মাধ্যমে আমি সাধারণ জনমানুষকে প্রভাবিত করা, এবং এই নামটা, এই লেভেলটা যেটা এঁটে দিলাম, সেই লেভেলটা যে কত খারাপ, কত ভয়ঙ্কর, সেটা সাধারণ জনমানুষে একটা মানে গতিত করে দিলাম। একেবারে তারা ঢুকে গেল তাদের মাথার মধ্যে, যে প্রথিত বা গ্রথিত হয়ে গেল। ফলে যখন রাষ্ট্র যখন এই সমস্ত মানে প্রতিবাদ, প্রতিরোধকে আটকাবার চেষ্টা করে, হ্যাঁ, তখন সেই মানুষজন যখন প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তখন কিন্তু এই ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়, এরা খারাপ, এরা ভুল, এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, আসলে রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের ভুল নীতি, ভুল পদক্ষেপ, ভুল কাজকর্মকে তারা সমালোচনা করছে বা প্রতিবাদ করছে। তখনই তাদেরকে বিভিন্নভাবে এইভাবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই যেটা ঘটেছে ছত্তিশগড়ে, সেখানে আমরা সবাই জানছি যে মাওবাদী, মাওবাদী, তাদেরকে খুন করা হয়েছে। অনেক বড় বড় মাওবাদী নেতা সব খুন হয়ে গেছে। কিন্তু সেখানে মানে যারা ওখানে আদিবাসী মানুষজন, তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন লোকজন জানতে পারছে, এবং তারা সেই গ্রাউন্ড রিপোর্ট উঠে আসছে যে আসলে যাদেরকে মারা হয়েছে তারা তথাকথিত কোনো মাওবাদী নয়, তারা হচ্ছে আদিবাসীদের অধিকার এবং রক্ষার লড়াই করছিলেন। সম্পদ এবং বনজ সম্পদ রক্ষা করার জন্যই তারা আন্দোলন সংগঠিত করে আসছিল বিভিন্ন সময়, বিভিন্ন মানে দীর্ঘ সময় ধরে। ফলে সেই সমস্ত মানুষদেরকে খুন করা হয়েছে। ফলে আসলে এই রাষ্ট্রটা, রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তে যারা মাথায় বসে আছে, তারা আমরা দেখছি, যেটা রাজর্ষি বাবু বললেন, যে ভয়ঙ্কর অল্প কিছু মানুষ অনেকটাই ভোগ করছে, আর অধিকাংশ মানুষ সামান্য কিছু পেয়ে কঠিন অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। এই খারাপ সমাজ ব্যবস্থাকে যারা ভাঙতে চায়, বদলাতে চায়, তাদেরকে বিভিন্ন রকম ভাবে লেবেল এঁটে দিয়ে রাষ্ট্র তাদেরকে খুন করার চেষ্টা করছে বা খুন করছে, যেটা ভয়ঙ্কর ভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী, মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। ফলে এটা বন্ধ হওয়া দরকার। রাষ্ট্র তাদের অপদার্থতা ঢাকতে, তাদের অযোগ্যতা ঢাকতে রাষ্ট্রের মানুষকে, সহনাগরিকদেরকে খুন করছে। এটা আমাদের দুর্ভাগ্যের এবং লজ্জারও বটে।
একদম। যে প্রসঙ্গটা উত্থাপন করলেন আনিসুর রহমান, অসাংবিধানিক একটা কাজ হচ্ছে, কিন্তু এই অসাংবিধানিক কাজটার পক্ষে একটা বড় অংশের মানুষের সমর্থন রয়েছে। এখানেই তো মানবাধিকার আন্দোলনের যারা কর্মী, যারা জনগণের সঙ্গে থাকে, তাদের দায়িত্ব। আমি ঠিক এখানেই আসবো। অসীম গিরি দীর্ঘদিন গণ আন্দোলনের সঙ্গে রয়েছেন, গণগায়ক তিনি। অসীমবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এখানে মানুষের সমর্থন পাচ্ছে, মানে যাদের হয়ে এই সমর্থনটাকে শুধু উচ্চবিত্ত নাকি সর্বস্তরে ছড়িয়ে যাওয়া একটা সমর্থন, যে এইভাবে নিকেশ করাটা মেনে নেওয়া যায় এবং এটাকে উদযাপন করছে একটা অংশ। কতটা অশিক্ষা, কতটা অমানুষ হলে কেউ এটা করতে পারে যে একটা খুনকে, আমাদের দেশের নাগরিককে, আমি যদি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখি, এই ধরনের খুনকে যারা উদযাপনের আকারে নিচ্ছে, কোথাও মনে হয় না যে আসলে একটা পরিমণ্ডল তৈরি করা হয়েছে, যে পরিমণ্ডল এটা গ্রহণযোগ্য হয়ে উঠবে? সেই পরিমণ্ডলটার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, তাদের কাজটা অনেক বেশি কঠিন, কারণ আমরা তো চলতি স্রোতের উল্টো দিকে হাঁটতে চাই। তেমনি আপনাদের জন্যও বোধহয় কঠিন যে এখন মানুষের এই যে ভাবনার পরিমণ্ডল, এখান থেকে মানুষকে বার করে আনতে হবে। আসলে ব্যাপারটা দেখো, কিছুদিন আগে আমরা যারা সেকুলার লিখছিলাম, কারণ আমরা সেকু মাকু নকু এইসব লেখা হচ্ছিল, হ্যাঁ, আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং আমার মেয়ের বিরুদ্ধে তো যা খুশি তাই লেখা হয়েছে। আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে বলেছে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইত্যাদি ইত্যাদি। এটা তো হয়েছে। এখন এই যে আদিবাসী সমস্যা এবং মাওবাদ, এটা কিন্তু অনেক পুরনো ঘটনা। আমি শুধু মাওবাদ বলবো না, নকশালবাদ। দেখো, অদ্ভুত ব্যাপার, আগামীকাল 23শে মে, যে 23শে মে বেঙ্গালুরুতে গুলি চলেছিল এবং দারোগা খুন হয়েছিল, জানো, 1967 সালে। 24শে মে আরো কিছু প্রাণ জ্বললো। আলটিমেটলি 25শে মে প্রচুর মহিলা পুরুষ সহ 11 জন সহ মারা গেল। অর্থাৎ এটা নকশাল বাড়িতে ঘটেছিল ঘটনা। ঠিক এই বছরই দেখো, আমরা এখন বিভিন্ন লোকের জন্ম শতবর্ষ পালন করছি, বিখ্যাত মার্কসিস্টদের। তৃতীয়ত, এই বছরই চারু মজুমদারের পরে, মানে নকশালদের নেতা, বড় একজন নেতা চারু মজুমদারের পরে আরেকটি পার্টির সাধারণ সম্পাদক মারা গেলেন, বাসব রাজু, যিনি মারা গেলেন, এবং তার সাথে তার সহযোগী আরো একজন, যিনিও কেন্দ্রীয় কমিটির নেতা, তিনিও মারা গেলেন। ঠিক আছে, বক্তব্য হচ্ছে এটা তো নতুন কিছু নয়। এর আগে আমরা অপারেশন গ্রিন হ্যান্ড দেখেছি, অপারেশন গ্রেহাউন্ড দেখেছি, অপারেশন ব্ল্যাক ফরেস্ট দেখেছি, এখন অপারেশন কাগার। ঠিক আছে, এখন যদি সনি শরী বা আমি তো সেদিন হিমাংশু কুমারের সাথে অনেকক্ষণ কথা বললাম, আমি তোমায় বলেও ছিলাম ফোনে। হিমাংশু দা যেটা বললেন যে ব্যাপারটা কি, হিমাংশু বাবু তিনি গান্ধীবাদী মানুষ, তার একটা আশ্রম আছে, একদম। আশ্রমটাকে রেহাই দেওয়া হয়নি, কিন্তু আশ্রমটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। উনি আশ্রমে যেতে পারেন না। ছত্তিশগড় বা জানতে করা হয় যে আশ্রম ওনার বাবা বিনোবাবের শিষ্য ছিল, একদম। সেখানেও যেতে পারেন। হ্যাঁ, সেখানেও যাওয়ার কোনো অনুমতি নেই। উনি একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ান সব জায়গায়। যাই হোক, এখন ওনার ওপরও আরো ভাসছে যে উনি আসলে মাওবাদী। উনি সেদিনকে বললেন, সনি শরী পিউসিএল করে, একটি মানবাধিকার সংগঠন, তার সাথে কথা হয়েছে। কথায় জানা যাচ্ছে যে গত 7ই মে সনি শরী খবর পেয়ে ছত্তিশগড়ে ঢোকে, ছত্তিশগড়ের একটি হাসপাতালে যায়, গিয়ে দেখে অজস্র লোক পড়ে আছে, কারুর পা নেই, কারুর চোখ নেই, কারুর মুন্ডু নেই, এরকম সব বিভিন্ন রকম বিভৎস অবস্থা। সনি শরীকে সবাই বললে আমাদের ধর্ষণ থেকে বাঁচাও, তার থেকে মেরে ফেলো, ক্ষতি নেই। মেয়েরা বলেছে সনি শরী আছে, দেখবে আমার কাছে রিপোর্ট আছে, প্রয়োজনে আমি দিয়ে দেবো তোমাদের, সব আছে আমার কাছে। 8ই মে আরো 31 জনকে হত্যা করা হয়। এটা কিন্তু দান্তেরা টু একদম বস্তার অব্দি চলছে, ছত্তিশগড় টোটালটা জুড়ে, পুরো ঘুরে, একদম পুরো ঘুরে। একেবারে একটা কৌশল আছে যে এই অঞ্চলে দীর্ঘদিন এই পাহাড় কেন্দ্রিক মাওবাদীরা ঘাঁটি গেড়েছে, এদের নিকেশ করতে হবে। একদম আপ টু কোরাপুট অব্দি, মানে উড়িষ্যার। ঠিক আছে, এটা বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কোথাও কোথাও কিন্তু মাওবাদী নেই, সব থেকে বড় কথা, একেবারেই নেই, অনেক আগে খতম হয়ে গেছে। যেমন তুমি যে দণ্ডকারণ্য বলো, দণ্ডকারণ্য, যে দণ্ডকারণ্য PWG বলতে পিপলস ওয়ার গ্রুপের মূল জায়গা ছিল,
সেটা নেই প্রায়, সেখানে মাওবাদী কোথায় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে সব জায়গায় যে মাওবাদীরা আছে এটা মোটেও কিন্তু না। আসলে বিষয়টা কি, এই উকিল বাবু যেটা বললেন যে জল, জমি, জঙ্গল, বা দেবশ্রী বাবু যেটা বললেন অক্সফাম রিপোর্ট, এই জল, জমি, জঙ্গল এখান থেকে উৎখাত করে দাও। উৎখাত করে দিলে কি হবে, যেমন ধরুন একটা গ্রামে আমি গেছিলাম, এই জন্যই কি বন বাঁচা বা বন গেন্ডু আইন, বাঁচা। অসম্ভব, এই জন্যই বন 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 আইন যেটা ছিল সেটাকে পাল্টে দেওয়া হলো, এখন অবাধে পাল্টে ঢুকে দেওয়া যাওয়া হয়েছে, যাবে। কিন্তু এখনো অব্দি কিন্তু বনের অধিকার বোধহয় আদিবাসীদেরই আছে। মানে এরকম একটা আছে যে ওপরের অধিকার আছে, নিচের অধিকার নেই, এরকম একটা ব্যাপার বোধহয়। মানে জঙ্গলের তলার কিছু অধিকার নেই, ওপরের অধিকার আছে, এরকম একটা কোনো একটা ঘোটলা টাইপের আইন তৈরি করা আছে বোধহয়। উনি উকিল বাবু ভালো বলতে পারবেন। তো কথাটা হচ্ছে যে দেখা যাচ্ছে, আমি গেছিলাম যেখানে দান্তপাড়ায়, গিয়ে দেখলাম যেটা অদ্ভুত ব্যাপার, কেউ হিন্দিও বোঝে না, কিছুই বোঝে না। তো আমাদের সাথে যে ছিলে তিনি ওদের ভাষায় কি গন্ডু ভাষা না গেন্ডু ভাষা কি বলছিল, সেখানে কথা বলছিল। কথা বলে আমরা যেটা দেখলাম যে সেখানে কোনো মাওবাদী নেই, মাওবাদী কথাটা শোনেইনি। ওরা বন পার্টি, মানে ওদের ভাষায় ওরা বন পার্টি বলে, বন বন পার্টি, বন পার্টি, রক্ষা, একদম বন বন রক্ষা করবার জন্য। বন রক্ষা করবার জন্য পার্টি আছে এটা বলে। তো ওদের জিজ্ঞেস করা হলো তাদের তারা কি লাল ঝান্ডা টান্ডা নিয়ে আসে, বলে একদম না, সবুজ। মানে ওদের ভাষায় বলেছে, বলছি সবুজ, তারা কি মাওবাদী? তো শুনে ওরা আকাশ থেকে পড়েছে, মাওবাদী, আমরা জানি না মাওবাদী কি, এই ব্যাপারটা এরকম। আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু অরুন্ধতী রায়, হিমাংশু কুমার, সোনি সরি সবাই আছে, সবাই জানে, সাক্ষী এটা। এটা বড় করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটা কাগজে উঠেও ছিল। দেখা গেল ওই অঞ্চলটার বিস্তৃত অঞ্চল জুড়ে ফাঁকা এবং কাজ চলছে, খননের কাজ, খনন। চিদম্বরম সাহেব এটা করে গিয়েছিলেন, নিশ্চয়ই জানো, বেদান্ত, যেটা একদম বেদান্ত, হ্যাঁ। অপারেশন গিনাট উনি শুরু করেছিলেন, নকশালবাদকে খতম করো, এটা ছিল তার জায়গা। এই নকশালবাদের ওপর না খুব একটা ব্যাপার হয়ে গেছে, মানে কিছুই না, কথায় কথায় তোমায় যদি নকশাল টকশাল বলে দেয় তাহলে কিন্তু আমাকে তো নকশাল বলে চিহ্নিত করে লোকে, শুধু নকশাল নয়, মাওবাদী বলেও চিহ্নিত করে। কারণ কি, তুমি এবং পাকিস্তানি বলেও চিহ্নিত করে, তুমি যা করবে তুমি জঙ্গি। দেবশ্রীবাবু এখানে বসে আছেন, আনসুজ্জামান সাহেব বসে আছেন, এরা যে আজকে আমরা যারা কথা বলছি, তুমি বসে আছো, আমরা যারা কথা বলছি, যারা এগেস্টে কথা বলছি, আগামীকাল যদি রাষ্ট্রের মনে করা হয় যে না এই লোকগুলো বিপজ্জনক, বুদ্ধি স্তরেও মাওবাদ থাকা যাবে না, বুদ্ধি স্তরেও কেউ চিন্তা একদম। করতে পারে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলছে প্রজাদের ভাববার স্বাধীনতা আছে, বলছে প্রজাকে রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, হত্যা করা নয়।